ওপর ঝুঁকে আছে একটি পিশাচ। আজ কিন্তু শ্মশানের পথ দিয়ে ভুলেও যাবি না। কেন? শ্মশানের রাস্তা ধরে এলে কি ভূত ধরে খাবে? যত সব। আর তারপরে সে যা দেখলো তাতে তার চক্ষু স্থির। শোনো, আজ রাতে যাই হোক না কেন তুমি জানলা দরজা খুলবে না। ওরকম করছিস কেন? আমার শরীরটা খুব দুর্বল। আমার সুস্থ সবল ছেলেটার যে কি হয়ে গেল। আপনি কি বজ্রনাথ তান্ত্রিক? এই বেটা, কোথায় নিয়ে যাচ্ছিস? খবরদার, এই ঝড় বৃষ্টির রাতে পাকামোকরে আর বন্ধুদের সাথে দেখা করতে যাস না। মা, আমি কথা দিয়েছি। প্রতি সপ্তাহে এই রবিবার দিনে কি আসর বসে রে তোদের, যে না গেলে সবুজ হয় না? আমি বের হচ্ছি। শোন, যাস না, এমনিতে আজ আবার অমাবস্যা। বনি কোনো কথা না বলে সে চুপচাপ নিজের মতো করে বেরিয়ে যায়। শুনবি না তো আমার কথা? আচ্ছা, আজ কিন্তু শ্মশানের পথ দিয়ে ভুলেও যাবি না। এই সেদিনকে রামকুরনের গল্পটা বল। আর বলিস না সেদিনকের কথা। খুড়ো যা তারা দিয়েছিল। হ্যাঁ, খুড়ো তো আবার লাঠি নিয়ে এসেছিল। আমি তো পাঁচিল টপকে দৌড়ে। ভালোই করেছি, পালিয়ে গেছি। অনেক রাত হলো রে, এবার আমি উঠি। বনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ সে গ্রামের পরিত্যক্ত শ্মশানের রাস্তা ধরে। শ্মশানের রাস্তা ধরে এগুলে অনেকটা রাস্তা শর্টকাট হয়ে যায়। যদিও এই পরিত্যক্ত পৌর শ্মশানে রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও কেউ আসে না। আমার মাটা না সব ব্যাপারে বেশি বেশি। শ্মশানের রাস্তা দিয়ে যাস না। কেন? শ্মশানের রাস্তা ধরে এলে কি ভূত ধরে খাবে? যত সব। আশ্চর্য, এত রাতে এখানে আবার কে মরা পড়াতে এলো? আমি যতদূর জানি এখানে তো কাক পক্ষীতেও পা মারায় না। বনি এমনিতেও খুব সাহসী আর ডানপিটে প্রকৃতির ছেলে। তার মধ্যে ভয় ডর নামক কোনো বস্তুই নেই। সে অকুত ভয়ে সেই আগুনের দিকে এগিয়ে যায়। আর তারপরে সে যা দেখলো তাতে তার চক্ষু স্থির। সে দেখে একটা ভীষণ আকৃতির অশরীরী চিতার থেকে আধ পোড়া একটি লাশ খুবলে খুবলে খাচ্ছে। এই দৃশ্য দেখে বনের মাথা ঘুরে গেল। সেই ভীষণ আকৃতির অশরীরী বনের দিকে ফিরে তাকায়। কি বিভৎস তার মুখমণ্ডল! তার মধ্যে এক হাত লম্বা একটি জিভ বার করে জিভ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রক্ত। বনি ভয়ে আর্তনাদ করে ওঠে। বনির আর্তনাদে গোটা শ্মশান চত্বর যেন থর থর করে কেঁপে ওঠে। প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে বনি। পেছনে লক লকে জিভ বার করে তাড়া করে আসছে সেই ভয়ঙ্কর অশরীরী। বেশ রাত হয়ে গেল, গর্দভটা এখনো বাড়ি ফেরে না। একই এত কাজের চাপ, তার মধ্যে এর এত বাড়বাড়ন্ত। মা, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো মা। ছেলের চিৎকারে বনির মা দৌড়ে গিয়ে দরজা খুলে। দরজা খুলতেই বনি ঘরে ঢুকে সাথে সাথে দরজা লাগিয়ে তীব্র বেগে হাঁপাতে থাকে সে। কি রে, কি হয়েছে? ওরকম করছিস কেন? আবার কি গন্ডগোল পাকালি? প্লিজ মা, দয়া করে তুমি একটু চুপ করো। কি হয়েছে বাবা, বল না, আমার খুব টেনশন হচ্ছে। কিছু না, কিচ্ছু হয়নি মা। শোনো, আজ রাতে যাই হোক না কেন তুমি জানলা দরজা খুলবে না।
ঢং ঢং করে ঘড়িতে 2টো বাজলো। বনি এদিকে বিছানায় ঘুমিয়ে কাদা হয়ে আছে। হঠাৎ বনির মুখের ওপর টপ টপ করে কয়েক ফোঁটা রক্তের ফোঁটা পড়ল। হঠাৎ বনির দুচোখের পাতা খুলে গেল। সঙ্গে সঙ্গে সে দেখল তার মুখের ওপর ঝুঁকে আছে একটি পিশাচ। ওরে ওরে, কি হলো রে, কি হলো? তোকে আমি কাল রাতে পই পই করে বলেছিলাম যাস না যাস না। এমনিতেই রাতের বেলা, তার উপরে আবার অমাবস্যা। বনি ওর মায়ের কথা শুনে চুপ করে থাকে। চোখ মুখের অবস্থা দেখেছিস তোর? হ্যাঁ রে, কাল রাতে কি হয়েছিল? মায়ের কোনো কথারই উত্তর দেয় না বনি। তুমি এখন যাও তো, আমার শরীরটা খুব দুর্বল। সেই অভিশপ্তময় রাতের পর থেকে বনি যেন দিন দিন অসুস্থ হয়ে পড়তে থাকে। তার কোনো কাজেই মন বসে না, খেতে ইচ্ছা করে না। যেটুকু খাবার সে খায় পরক্ষণে সেই খাবার বমি হয়ে বেরিয়ে যায়। সুস্থ সজীব বাচ্চাটা দিন দিন যেন কঙ্কালসার চেহারায় পরিণত হতে থাকে। বনির মা এইসব দেখে প্রমাদ গোনে। সে বুঝতে পারে নিশ্চয়ই তার ছেলের ওপর বড় কোনো রকমের আতঙ্ক এসেছে। আমার সুস্থ সবল ছেলেটার যে কি হয়ে গেল। প্রণাম, আপনি কি বজ্রনাথ তান্ত্রিক? হ্যাঁ, আমি বজ্রনাথ তান্ত্রিক। আমি বড্ড বিপদগ্রস্ত। কি হয়েছে? বনির মা এরপর ছেলের ব্যাপারে আদ্য পান্ত খুলে বলে। ছেলের নাম? বনি। গোত্র? খেতি গোত্র। বজ্রনাথ এরপর হাতে কতগুলো কড়ি নিয়ে সামনে চেলে দেয়। তারপরে ফ্যাকাশে বিবর্ণ মুখে বলে ওঠে, মা, তোর ছেলের যে বড় বিপদ মা, তার উপর পিশাচের ছায়া পড়েছে। রোজ রাতে সেই পিশাচ তোর ছেলের শরীর থেকে রক্ত শুষে খাচ্ছে মা। দ্রুত কিছু না করতে পারলে তোর ছেলেকে বাঁচানো রীতিমতো দায় হয়ে উঠবে। না, এমন সর্বনাশটা কি করে হলো? গ্রামের পাশের পরিত্যক্ত পৌর শ্মশান থেকে একটা ভয়ঙ্কর অপশক্তির ছায়া তোর ছেলের উপর পড়েছে। হায় ভগবান, কত করে বলেছিলাম রাতের বেলা শ্মশানের রাস্তায় না যেতে। মা, তোর ছেলেকে একবার আনতে পারবি? আমি কাল সকালেই আপনার কাছে নিয়ে আসব। সকাল নয়, আজকেই, এখনই। আমাদের হাতে বেশি সময় নেই। আমি এই তাবিজটা দিচ্ছি, এটা নিজে গলায় পড়ে নাও। যাত্রাপথে তোমার কোনো ক্ষতি হবে না। আর দেরি করো না, যাও, আমি এখানে সমস্ত জোগাড় যন্ত্র করে রাখছি। বনির মা হন্তদন্ত হয়ে রাস্তা দিয়ে যেতে থাকে। পথে গ্রামের মাস্টার রবি চক্রবর্তীর সাথে দেখা হয়। আরে বনির মা যে, তা হন্তদন্ত হয়ে কোথায় যাওয়া হচ্ছে? আরে কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? বনির মা এরপর সমস্ত ঘটনা আদ্যপান্ত খুলে বলে। তুমি কি পাগল? আজকালকার যুগে ভূত প্রেতে কেউ বিশ্বাস করে? ছেলেকে কোথায় একটা ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, তা নয় শেষে কিনা এইসব ওঝাতান্ত্রিকের চক্করে পড়ছো। আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না দাদা, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। স্বামী আর সংসারে ছেলেকে কি কষ্ট করে মানুষ করেছি, ছেলের অবস্থা আমি চোখে দেখতে পাচ্ছি না। বনির মা এরপর সেখান থেকে প্রস্থান করে। রবি চক্রবর্তী বার কয়েক পেছন থেকে ডাক দিলেও সে ফিরে তাকায় না। বনির মা, আরে দাঁড়াও দাঁড়াও,
বনিকে ভালো কোনো ডাক্তার দেখাও, এভাবে ভেঙে পড়লে চলবে না।